আজ পাঠ করছি বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার বই শেখ মুজিব আমার পিতা থেকে দ্বিতীয় প্রবন্ধ বঙ্গবন্ধু ও তার সেনাবাহিনী। জাতির জনক বঙ্গবন্ধু ছিলেন এদেশের প্রতিটি মানুষের অতি আপনজন। জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী, সম্প্রদায় নির্বিশেষে প্রত্যেক বাঙালির জন্যই ছিল তার অকৃত্রিম দরদ। স্বাধীন বাংলাদেশের সেনাবাহিনীর জন্য তার স্নেহ ও দায়িত্ব কিছু কম ছিল না। যারা সেনাবাহিনীর প্রতি বঙ্গবন্ধুর দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে প্রশ্ন তুলে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন, তারা নিজেদের অসৎ উদ্দেশ্য সাধনের জন্যই সত্যকে চাপা দেওয়ার চেষ্টা করছেন। এই অশুভ শক্তির প্রকৃত উদ্দেশ্য হচ্ছে সেনাবাহিনী নিয়ে একটা বিতর্কের সূত্রপাত করা। কিন্তু সেনাবাহিনীর সদস্য বা জনগণ কেউই তা চায় না। এতে শুধু সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে না, জনসাধারণের সাথে বিচ্ছিন্নতাও বেড়ে যাবে। সেনাবাহিনী নিয়ে যে কোনো ধরনের বিতর্কই দেশের জন্য হবে আত্মঘাতী। জনগণের সাথে একাত্মতা বোধ নষ্ট হলে তাদের উপর অর্পিত দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সংহতি রক্ষার পবিত্র দায়িত্ব পালন বিঘ্নিত হবে। জনগণ থেকে বিচ্ছিন্ন সেনাবাহিনী বহিঃশত্রুর আক্রমণের সহজ শিকারে পরিণত হয়। কোনো দেশপ্রেমিক সুস্থ মানুষই এরকম অবস্থা কামনা করতে পারে না। পাকিস্তান আমলে সেনাবাহিনী জনসাধারণের প্রতিপক্ষ রূপে দাঁড়িয়েছিল। দেশের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠানে সকল প্রস্তুতি ও জনসাধারণের উৎসাহ উদ্দীপনাকে নস্যাৎ করে ৫৮ সালে সেনাবাহিনী রাষ্ট্র ক্ষমতা দখল করে বসেছিল। গভীর রাতে ক্ষমতার হাত বদল পাকিস্তানি সেনাবাহিনীর চরিত্রকে করে তুলেছিল কলঙ্কিত। বেলুচিস্তানে বোমা ফেলে, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে নির্যাতনের স্টিম রোলার চালিয়ে এবং সর্বোপরি বাংলাদেশের মানুষের অধিকার হরণ করে সেনাবাহিনী চূড়ান্তভাবে জনগণের প্রতিপক্ষ রূপে দাঁড়িয়েছিল। সংঘাত ছিল যার স্বাভাবিক পরিণতি। আজও পর্যন্ত পাকিস্তানে সেই সংঘাতের অবসান ঘটেনি। বাংলাদেশের সেনাবাহিনী গড়ে উঠেছে সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে। 1947 সালে ভারত বিভক্তির ফলে বাংলাদেশ পাকিস্তানের অংশরূপে অন্তর্ভুক্ত হয়। কিন্তু অচিরেই বাংলাদেশ পাকিস্তানি শাসক শোষক চক্রের বাজারে পরিণত হয়ে একটি নয়া উপনিবেশ হিসেবে গড়ে উঠল। তবে এ অবস্থা প্রথম থেকেই চ্যালেঞ্জের সম্মুখীন হয়। 1948 সালের 11 মার্চ ভাষা আন্দোলনের সূচনা হয়, আর এর থেকে শুরু হয় এক দীর্ঘস্থায়ী গণসংগ্রামের। 1952 সালের ভাষা আন্দোলন, 1966 সালের 6 দফা আন্দোলন, 1968 সালে আগরতলা মামলা বিরোধী আন্দোলন, 1969-এর 6 দফা ও 11 দফা ভিত্তিক আন্দোলন ও গণ অভ্যুত্থান এবং 1970-এর নির্বাচন বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের পরিপূর্ণ বিকাশের অভিযাত্রায় এক একটি পতাকা চিহ্ন। এসব আন্দোলন আর সংগ্রামের স্তরে স্তরে জাতীয়তাবাদী আন্দোলনের পাশাপাশি বঙ্গবন্ধুর নেতৃত্বের ঘটে উত্তরণ। 1971-এ এসে তা চূড়ান্ত রূপ পরিগ্রহ করে। বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলার জাতীয়তাবাদী আন্দোলন আর বাঙালি জনতা একীভূত হয়ে যায়। তখন আমাদের ইতিহাসের এই পর্যায়ক্রমিক ধাপে অন্যান্য দাবির পাশাপাশি পাকিস্তানি সেনাবাহিনী ও বেসামরিক চাকরিতে বাঙালিদের অন্তর্ভুক্তি, পদোন্নতি ইত্যাদি প্রশ্নে যে বৈষম্যমূলক নীতি বিরাজ করছিল, তার বিরুদ্ধে বঙ্গবন্ধু প্রথম থেকেই ছিলেন সোচ্চার। আর এই কারণেই তার ঐতিহাসিক 6 দফা দাবিতে পূর্ববাংলার স্বতন্ত্র একটি সেনাবাহিনী এবং নৌসদর পূর্ব বাংলায় স্থাপনের দাবি তিনি উত্থাপন করেছিলেন। বাঙালির সেদিনের সংগ্রাম ও আন্দোলনে শেখ মুজিবের নেতৃত্ব যে প্রাণ প্রতিষ্ঠা করেছিল, সমগ্র জাতির মতোই তার সে আবেদন পাকিস্তানি সেনাবাহিনীর বাঙালি অফিসার ও জওয়ানদের মধ্যে সাড়া জাগিয়েছিল অভূতপূর্ব।
তার প্রমাণ আমরা পেয়েছি 1971-এর রক্তে বান ডাকানো দিনগুলিতে। 25 মার্চের মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়ল শান্তিপ্রিয় ও নিরস্ত্র বাঙালি জনগণের উপর। সে মুহূর্তে বঙ্গবন্ধু তার 32 নং ধানমন্ডি সড়কের বাড়ি থেকে ঘোষণা করলেন স্বাধীনতা। তিনি ডাক দিলেন সকল বাঙালিকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে পাকিস্তানি হানাদারদের কবল থেকে দেশকে মুক্ত করতে। শুরু হয়ে গেল সশস্ত্র প্রতিরোধ ও যুদ্ধ। চট্টগ্রাম সহ দেশের সর্বত্র বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা ও যুদ্ধের আহ্বান ওয়্যারলেস যুগে পৌঁছে দেওয়া হলো। বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে জনতা ও অন্যান্য আধা সামরিক বাহিনীর বাঙালি অফিসার ও জওয়ান ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসলেন পাকিস্তানি সেনাবাহিনীর বাঙালি অফিসার ও জওয়ান ভাইয়েরা। আর এভাবেই সূচনা হলো একটি নতুন দেশ ও একটি নতুন সশস্ত্র বাহিনীর সৃষ্টি। বঙ্গবন্ধুর আহ্বান, জনগণের সক্রিয় সহযোগিতা ও নিজেদের দেশপ্রেমের জন্যই একটি শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে বিজয় অর্জন করে গড়ে উঠতে পেরেছে আমাদের সেনাবাহিনী। বিজয়ী সৈনিকের উপযোগী স্বাধীন দেশের বাহিনী গড়ে তোলার জন্য তাই বঙ্গবন্ধু এদেশের জনগণ স্বাধীনতার পর সর্বাত্মক উদ্যোগ নিয়েছেন। স্বাধীনতার পর সেনাবাহিনীকে আর সুসংগঠিত ও সুসজ্জিত করার জন্য জনসাধারণকে বহু ত্যাগ স্বীকার করতে হয়েছে। সংকুচিত করতে হয়েছে অর্থনৈতিক পুনর্গঠনের অনেক জরুরি কর্মসূচি। তবুও সেনাবাহিনীর চাহিদা মেটাতে কুণ্ঠিত হয়নি বাংলার মানুষ। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা এই সেনাবাহিনীর প্রতি বঙ্গবন্ধু ছিলেন যেমনি স্নেহপ্রবণ তেমনি দায়িত্ব সচেতন। স্বাধীনতা উত্তর বাংলাদেশে তখন হাজার সমস্যা। হানাদার বাহিনী পিছু হটার সময় রাস্তাঘাট, রেল সেতু, ব্রিজ, কালভার্ট সব ভেঙে দিয়ে গেছে। অকেজো করে দিয়েছে বন্দর, জ্বালিয়ে ফেলেছে অনেক শহর গ্রাম। দেশের কলকারখানা প্রায় সব কটাই ছিল বিধ্বস্ত। কৃষিকাজও তখন প্রায় বন্ধ। তার ওপর 1 কোটি শরণার্থী সমস্যা, যুদ্ধে নিহত, আহত, ক্ষতিগ্রস্ত লক্ষ লক্ষ পরিবার। ঔপনিবেশিক শাসনের নিগড় থেকে মুক্তি পাওয়া সদ্য স্বাধীন একটি দেশের সম্পদ বলতে তখন শুধু মানুষের ঐক্য ও কর্মস্পৃহা। এরকম অবস্থায় বঙ্গবন্ধু হাত দেন দেশ পুনর্গঠনের কাজে, কিন্তু তাতেও সেনাবাহিনীর চাহিদা একটুকু খাটো করে দেখেননি তিনি। সেনাবাহিনীকে একটি আধুনিক ও শক্তিশালী বাহিনী রূপে গড়ে তুলতে সচেষ্ট হন বঙ্গবন্ধু ও তার সরকার। ইনফ্যান্ট্রি, আর্টিলারি, সিগন্যাল, আর্মড, ইঞ্জিনিয়ার ও মেডিকেল প্রভৃতি পূর্ণাঙ্গ রেজিমেন্ট ও ব্যাটালিয়ন এবং আনুষঙ্গিক ইউনিট সহ তিনি সেনাবাহিনী গঠন করেছেন। প্রায় 30,000 সৈন্যের এ বাহিনী জন্মলগ্নেই সুসজ্জিতভাবে গড়ে উঠেছে। বঙ্গবন্ধুর পূর্ণ আন্তরিকতা ও সুনির্দিষ্ট পরিকল্পনার ফলেই স্বাধীন বাংলাদেশে গড়ে উঠেছে সম্ভাবনাময় নৌ, বিমান ও পদাতিক বাহিনী। দেশ তখন দুর্ভিক্ষের মুখোমুখি। বঙ্গবন্ধু হাঁপিয়ে উঠেছেন 10 কোটি মানুষের মুখে অন্ন তুলে দিতে। বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র তখন তুঙ্গে। সেই সংকটের সময়ও বঙ্গবন্ধু ভুলে যাননি তার প্রিয় সেনাবাহিনীর কথা। খাদ্য ক্রয়ের পাশাপাশি বিদেশ থেকে সেনাবাহিনীর জন্য সংগ্রহ করেছেন প্রয়োজনীয় অস্ত্র সম্ভার। যুগোস্লাভিয়ায় সামরিক প্রতিনিধি দল পাঠিয়ে পদাতিক বাহিনীর জন্য আনা হয় ক্ষুদ্র অস্ত্রশস্ত্র এবং সাঁজোয়া বাহিনীর জন্য ভারী অস্ত্র। ভারতের অনুদান 30 কোটি টাকায় সেনাবাহিনীর জন্য কেনা হয় কাপড় এবং অন্যান্য যন্ত্রপাতি। সোভিয়েত ইউনিয়ন থেকে সংগ্রহ করা হয়েছে মিগ বিমান, হেলিকপ্টার ও পরিবহন বিমান। সে সময়ে মিগ-21 ছিল এই উপমহাদেশের সবচেয়ে আধুনিক বিমান। আজ পর্যন্ত তার সমকক্ষ কোনো জঙ্গি বিমান আওয়ামী লীগ পরবর্তী সরকারসমূহের পক্ষে সামরিক বাহিনীর জন্য সংগ্রহ করা সম্ভব হয়নি। এছাড়াও বঙ্গবন্ধুর ব্যক্তিগত উদ্যোগের ফলেই মিশর থেকে আনা সম্ভব হয়েছে সাঁজোয়া গাড়ি বা ট্যাঙ্ক। উন্নত প্রযুক্তি ও উন্নত জ্ঞান লাভ করে দেশ যাতে আধুনিক সেনাবাহিনী গড়ে উঠতে পারে সেই উদ্দেশ্যে বঙ্গবন্ধু অফিসারদের প্রশিক্ষণের জন্য বিদেশেও প্রেরণ করেছিলেন।
ব্রিটেন, সোভিয়েত রাশিয়া, ভারত প্রভৃতি দেশে প্রশিক্ষণ গ্রহণ করেছেন সেনাবাহিনীর অফিসাররা। জেনারেল এরশাদ নিজেও সে সময় দিল্লিতে প্রশিক্ষণ গ্রহণ করেন। 1973 সালে বঙ্গবন্ধুর সরকার সেনাবাহিনীর জন্য নগদ অর্থে আধুনিক বেতার যন্ত্র ক্রয় করেন এবং সিগন্যাল শাখাকে আরও আধুনিক করে গড়ে তোলেন। এভাবে স্বাধীনতা উত্তর সময়ে অত্যন্ত সংকটজনক পরিস্থিতিতেও বঙ্গবন্ধু সেনাবাহিনীর প্রতি কোনো প্রকার অনীহা প্রকাশ করেননি। তিনি সামরিক একাডেমি স্থাপন করে আরও নতুন নতুন তেজোদ্দীপ্ত তরুণের সমন্বয়ে সেনাবাহিনীকে উন্নত করার চেষ্টা করেছেন। পাকিস্তান থেকে প্রত্যাবর্তনকারী আরও 30,000-এর অধিক সামরিক কর্মকর্তা ও জওয়ানদের তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে পুনর্বাসন করেন। এই কাজ করতে গিয়ে বঙ্গবন্ধুকে সমস্যায় পড়তে হয়। তৎকালীন সেনাবাহিনীর অনেক কর্তা ব্যক্তি এই পুনর্বাসনের বিরোধিতা করেছেন। অনেক জেনারেল বিভিন্ন সেনা ছাউনিতে গিয়ে এই পদক্ষেপের বিরুদ্ধে বক্তৃতাও করেছেন। কিন্তু এক্ষেত্রে বঙ্গবন্ধু অত্যন্ত উদার এবং যুক্তিপূর্ণ দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছিলেন। এই প্রত্যাবর্তনকারী হাজার হাজার সৈনিক ছিল দেশেরই সন্তান। তারা দেশের শত্রু ছিল না। জাতির জনক হিসেবে তাদের প্রতি অনুদার ছিলেন বঙ্গবন্ধু। তাছাড়া সেই মুহূর্তে সেনাবাহিনীকে গড়ে তোলার জন্য অভিজ্ঞতারও প্রয়োজন ছিল। দীর্ঘদিনের অভিজ্ঞ ও উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত এই সৈনিকদের সেনাবাহিনীতে গ্রহণ করাই বঙ্গবন্ধু যুক্তিসঙ্গত মনে করেছেন। বাংলাদেশ সেনাবাহিনীতে তখন 30-40 জন মাত্র কর্মকর্তা, আর প্রত্যাবর্তনকারী কর্মকর্তার সংখ্যা ছিল প্রায় 1300। বঙ্গবন্ধু সেদিন অত্যন্ত সততার সঙ্গে সকল অফিসার ও জওয়ানদের নিয়ে 250,000-এর অধিক সদস্যের একটি সেনাবাহিনী গড়ে তুললেন। বঙ্গবন্ধু সকলকে শুধু চাকরিতে পুনর্বাসনই করেননি, কর্মকর্তা ও সদস্যদের জন্য নির্ধারণ করেছেন পদোন্নতির প্রণালী। মুক্তিযুদ্ধ চলাকালীন ও পরবর্তীকালে সেনাবাহিনীর কর্মকর্তারা দ্রুত পদোন্নতি লাভ করেছেন। আজকের কর্মকর্তা ও সেনানায়কদের পদমর্যাদা লক্ষ্য করলেই এর সত্যতা মিলবে। বঙ্গবন্ধু সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ছিল তার নিয়ন্ত্রণেই। তিনি প্রত্যাবর্তনকারী কর্মকর্তা ও জওয়ানদের পাকিস্তানে বন্দী থাকাকালীন বেতন প্রদান করেন। সেনাবাহিনীর জন্য অস্ত্র, খাদ্য, পোশাক পরিচ্ছদ সংগ্রহের জন্যই শুধু বঙ্গবন্ধু ব্যবস্থা গ্রহণ করেননি, সেনা ছাউনির অর্থাৎ ক্যান্টনমেন্টে উন্নতি ও নতুন ছাউনি নির্মাণের পরিকল্পনাও তিনি গৃহীত করেন। পুরনো ছাউনিগুলোতে নতুন নতুন ভবন নির্মাণের পরিকল্পনার সাথে নতুন ছাউনিও গড়ে ওঠে সারা দেশে। পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে দীঘিনালা, রুমা, আলীকদমের মতো সামরিক গুরুত্বপূর্ণ 3টি ছাউনি বঙ্গবন্ধুর নির্দেশেই গড়ে ওঠে। বঙ্গবন্ধু সরকারই প্রথম সেনাবাহিনীর সদস্যদের উপর যারা নির্ভরশীল তাদের রেশন নিকটস্থ সেনা ছাউনি থেকে নেয়ার ব্যবস্থা করেন। পূর্বে যারা সেনাবাহিনীর সদস্যদের সাথে ছাউনিতে অবস্থান করতেন তারা শুধু এই সুযোগ লাভ করতেন। জাতীয় রক্ষী বাহিনী গঠন ছিল বঙ্গবন্ধুর একটি সুদূরপ্রসারী চিন্তার ফল। অথচ এ নিয়েও এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল অপপ্রচারের ঘোলা জলে মাছ শিকারে নেমেছিল। জাতীয় রক্ষী বাহিনী কোনো দিনই সামরিক বাহিনীর বিকল্প ছিল না। পৃথিবীর বিভিন্ন দেশের মতো বাংলাদেশেরও প্যারামিলিশিয়া বাহিনী গঠনের প্রয়োজন ছিল। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্মকাণ্ডের স্বার্থে 1966 সালে বঙ্গবন্ধু ঐতিহাসিক 6 দফা দাবির মাধ্যমেই বাঙালির সামরিক স্বার্থের কথা উল্লেখ করেছেন। স্বাধীন দেশে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে জনগণের কল্যাণের জন্যই বঙ্গবন্ধু সেনাবাহিনী ও জনসাধারণের সহায়ক শক্তিরূপে জাতীয় রক্ষী বাহিনী গঠন করেন, যার সদস্য সংখ্যা ছিল সেনাবাহিনীর মাত্র 1/6 মুক্তিযোদ্ধাদের ফেরত দেয়া অস্ত্রেই শুধু তারা সজ্জিত ছিল। কোনো ব্যাটালিয়নেই 6 থেকে 7টার বেশি হালকা মেশিনগান ছাড়া ভারী অস্ত্র ছিল না। প্রশাসনিক ও সামাজিক কর্মকাণ্ডের ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষায় ও সর্বোপরি সদ্য স্বাধীন দেশের উদ্ভূত পরিস্থিতিতে এ ধরনের বাহিনী গঠনের যৌক্তিকতা সারা বিশ্বে বিদ্যমান। সেভাবেই বঙ্গবন্ধু গঠন করেছিলেন জাতীয় রক্ষী বাহিনী। বঙ্গবন্ধু সামগ্রিকভাবে সেনাবাহিনী গঠন
ও উন্নয়ন পরিকল্পনা করেছিলেন মাত্র 3.5 বছর সময়ের মধ্যে। যখন দেশ স্বাধীনতার ধকল সামলে উঠতেই হিমশিম খাচ্ছিল, অর্থনৈতিক পুনর্গঠন ও পুনর্বাসনের কাজই ছিল তখন জরুরি, তার মধ্যেও সেনাবাহিনীর কল্যাণ কার্যক্রম ব্যাহত হতে দেননি বঙ্গবন্ধু। অগ্রগতির পথে এগিয়ে নিয়েছেন। এদেশের সেনাবাহিনী তাই গড়ে উঠেছে জনসাধারণের স্বার্থ ত্যাগের বিনিময়ে, বঙ্গবন্ধুর গর্ব ও গৌরবের প্রতীক হিসেবে। সেই সেনাবাহিনী নিয়ে নতুন করে প্রশ্ন উঠবে, এ কথা কল্পনা করাও ছিল কঠিন। তাই সত্য হয়েছে বাংলাদেশে। জনগণের নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী। সাম্রাজ্যবাদী ষড়যন্ত্রে কিছু বিপদগামী উচ্চাভিলাষী অফিসারের হাতে প্রাণ দিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু, এবং এই কুচক্রীরা জাতির জনককে হত্যার মাধ্যমে তার অনুসৃত কর্মসূচিকে বানচাল করে বাংলাদেশ প্রগতির ধারা পাল্টে দেওয়ার উদ্দেশ্যে সেনাবাহিনীকে ব্যবহার করেছেন। একের পর এক নিজেদের ক্ষমতা আরোহণ, রাজনীতি, প্রশাসন, ব্যবসা বাণিজ্য, দুর্নীতি প্রভৃতি সেনাবাহিনীকে অভ্যুত্থানকারীরা তাদের স্থায়ী বাহনে পরিণত করে নিয়েছিলেন। এমনকি ক্ষমতা লোভীরা সেনাবাহিনীর নামে হুমকি দিচ্ছে দেশের গণতন্ত্রকামী মানুষকে। সেনাবাহিনীর রাজনৈতিক নিরপেক্ষতা ক্ষুণ্ণ করে তাদের বারবার যুক্ত করা হচ্ছে সুবিধাবাদী, সমাজবিরোধী, অসৎ চরিত্রের ক্ষমতাশ্রয়ী সংগঠনের সাথে। ক্ষমতাসীনরা উস্কে দিচ্ছে রাজনৈতিক সংগঠনে কলহ বিভেদ। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে প্রতিদ্বন্দ্বিতার দিকে ঠেলে দিয়ে নেতাকর্মীদের চরিত্র হননের অশুভ প্রক্রিয়ার সূচনাও করেছে এই দেশে। বঙ্গবন্ধুকে হত্যার পর ক্ষমতার লোভে অভ্যুত্থানকারী ও তাদের দোসররা সেনাবাহিনীকে ব্যবহার করেছে জনগণের প্রতিপক্ষরূপে। 1975 সালের 15ই আগস্ট এদেশে সূচনা করা হয়েছে হত্যার রাজনীতি। অন্যায়ভাবে অস্ত্রশক্তির মাধ্যমে ক্ষমতা দখল করে রাজনীতিতে আগত দুশ্চরিত্র কতিপয় ব্যক্তিকে নিয়ে ক্ষমতা ভাগাভাগির এক অশুভ প্রক্রিয়া চলছে। পর্যায়ক্রমে সেনাবাহিনীকে ব্যবহারের ধারাও এক্ষেত্রেও অব্যাহত রয়েছে। ক্ষমতার লড়াইয়ে একটি সামরিক অভ্যুত্থানে যেমনি প্রাণ দিতে হয়েছে বীর সৈনিকদের, তেমনি সামরিক শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকারের সংগ্রামে গত 1 দশকে শহীদ হয়েছে বহু ছাত্র জননেতৃবৃন্দ। গত 10 বছরে দেশের অবস্থাও হয়েছে আরও সংকটাপন্ন। সামরিক শাসন বলবৎ থাকা সত্ত্বেও দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি জনজীবনকে যেমনি অস্থির করে তুলেছে, তেমনি নারী নির্যাতন, ধর্ষণ, নারী এবং শিশু কিশোর হত্যা, খুন, ডাকাতি, ব্যাংকের টাকা লুট, ক্ষমতাসীনদের দুর্নীতি, সরকারি অর্থ অপব্যয় বেড়ে চলেছে। বঙ্গবন্ধুর জাতীয়করণ, ভূমি সংস্কার, বৈদেশিক নীতি, সার্বজনীন শিক্ষার কর্মসূচি বিসর্জন দিয়ে আরও বৃদ্ধি করা হচ্ছে ধনী দরিদ্রের পার্থক্য। ক্ষমতাসীনরা সামরিক বাহিনীর নাম ভাঙিয়ে সামরিক শাসনের জাতাকলে জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে নির্যাতনের মুখে। অথচ বঙ্গবন্ধু কত গর্বই না ছিল এই সেনাবাহিনীকে নিয়ে। স্বাধীন বাংলাদেশের সেনাবাহিনী ছিল তার স্বপ্নের বাস্তব রূপ। কুমিল্লার সামরিক একাডেমিতে প্রথম সমাপনী অনুষ্ঠানে ক্যাডেটদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, আমি বিশ্বাস করি পূর্ণ সুযোগ পেলে আমাদের ছেলেরা যে কোনো দেশের যে কোনো সৈনিকদের সাথে মোকাবেলা করতে পারবে, তাদের সে শক্তি আছে। তিনি সেদিন তাদের প্রতি শৃঙ্খলা ও জনসাধারণের প্রতি দায়িত্ব ও মমত্ববোধের আহ্বান জানিয়েছিলেন, কিন্তু বাস্তব কি নির্মম। জাতির জনকের হত্যাকারী হিসেবে চিহ্নিত তারই প্রিয় সেনাবাহিনী, কিন্তু আমি বিশ্বাস করি সমগ্র সেনাবাহিনী এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নয়। অথচ 15ই আগস্টের হত্যার দায়িত্বের বোঝা তাদের বয়ে বেড়াতে হচ্ছে। ক্ষমতাসীন চক্র খুনিদের বিদেশি দূতাবাসে চাকরি দিয়ে তাদের পুরস্কৃত করেছে। বঙ্গবন্ধুর হত্যার বিচার আজও হয়নি বলেই হত্যার দায়িত্ব সেনাবাহিনীর কাঁধে চেপে আছে। সেনাবাহিনীর শৃঙ্খলার কারণেও এই হত্যাকাণ্ডের বিচার বাঞ্ছনীয় ছিল। আসলে ক্ষমতাসীনরা সেনাবাহিনীকে ক্ষমতা দখলের হাতিয়ার হিসেবে ব্যবহারের কারণেই খুনিদের বিচার করতে চায় না, সেনাবাহিনীর উপর এই দায়িত্ব চাপিয়ে রাখতে চায়। এইসব ক্ষমতালোভী সেনানায়করা কথার চমক দিয়ে সেনাবাহিনীকে বিভ্রান্ত করতে চাইছে। তারা রাষ্ট্র পরিচালনায় সেনাবাহিনীর অংশীদারিত্বের প্রশ্ন তুলেছে
এই বিভ্রান্তি আরও বাড়িয়ে তোলার জন্য। সংবিধানে সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে সুস্পষ্ট উল্লেখ রয়েছে। দেশ রক্ষা, দেশের উন্নয়ন, দুর্যোগকালে সহায়তা এ সকল ক্ষেত্রেও সেনাবাহিনীর দায়িত্ব রয়েছে। সঙ্গীন নয়, সহৃদয়তাই স্বাধীন দেশের সেনাবাহিনীর সাথে জনগণের সম্পর্কের মাপকাঠি। অথচ উচ্চাভিলাষীরা সমঝোতা ও ভ্রাতৃত্বের সাংবিধানিক সেতু ভেঙে জনগণ ও সৈনিকদের মধ্যে প্রতিপক্ষ চেতনার স্থায়ী সংঘর্ষ বাঁধিয়ে ক্ষমতা ভোগ করতে চায়। 15ই আগস্টের পর যেমনি জনগণ হারিয়েছে গণতান্ত্রিক অধিকার, দেশে বৃদ্ধি পেয়েছে সংকট, ঠিক তেমনি সেনাবাহিনীর সম্মান ক্ষুণ্ণ হয়েছে, তাদের করে তোলা হয়েছে বিতর্কিত। এই অবস্থা দেশের জন্য কিছুতেই কল্যাণকর হবে না। ধুরন্ধর ক্ষমতালোভীরা সৈনিক ও জনতার মধ্যে পার্থক্য সৃষ্টি করে সেনাবাহিনী ও জনগণের উপর কর্তৃত্ব ও প্রভুত্ব চালিয়ে যাচ্ছে গত 10 বছর ধরে। সেনাবাহিনী জনগণের পবিত্র আমানত। তারা দেশ রক্ষা করবে, দেশ শাসন করা তাদের দায়িত্ব নয়। আমি স্পষ্টই মনে করি রাজনৈতিক উচ্চাভিলাষ সৈনিকদের নৈতিক উন্নতি ব্যাহত করে ও দেশবাসীর সাথে সম্পর্কের অবনতি ঘটায়। বাস্তবতাকে উপেক্ষা করে আজ দেশে সামরিক শাসন স্থায়ী করার যে কৌশল অবলম্বন করা হচ্ছে, তাতে সর্বনাশের পথই সুগম হবে। ক্ষমতার স্বার্থে সেনাবাহিনীর সদস্যদের মধ্যে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ সম্পর্কে অপপ্রচার চালানো হচ্ছে। এ কাজ কারো জন্যই শুভ নয়। বঙ্গবন্ধু ও তার সরকার অত্যন্ত কষ্টকর সময়ে দেশবাসীর অপরিসীম ত্যাগের বিনিময়ে এই সেনাবাহিনী গড়ে তুলেছেন এবং তার শ্রীবৃদ্ধি ঘটিয়েছেন। আওয়ামী লীগের সংগ্রাম সামরিক শাসনের পরিবর্তে গণতন্ত্র অর্জনের সপক্ষে। সামরিক ও বেসামরিক যে ক্ষমতাসীন গোষ্ঠী আজ ব্যক্তিস্বার্থ জাতীয় সেনাবাহিনীকে ব্যবহার করছে, তাদের বিরুদ্ধে জনগণের সংগ্রামের নেতৃত্ব দিচ্ছে বঙ্গবন্ধুর সংগঠন আওয়ামী লীগ। আমাদের মুক্তিযুদ্ধের শূরীদ সহযোদ্ধা সেনাবাহিনীর ভাবমূর্তি কোনো দেশপ্রেমিক নাগরিকই ক্ষুণ্ণ হতে দিতে চায় না। বঙ্গবন্ধুর কন্যা হিসেবে আমারও তা কাম্য নয়। গণতান্ত্রিক ব্যবস্থা কায়েমের মাধ্যমে এদেশে সেনাবাহিনী তার যোগ্য মর্যাদা পাবে, এই প্রত্যাশা দেশবাসীর সাথে আমারও রয়েছে। সেনাবাহিনী জাতির প্রতিবন্ধক নয়। ক্ষমতালোভীদের উচ্চাভিলাষী হচ্ছে সকল প্রতিবন্ধকতার উৎস। বঙ্গবন্ধু তার সৈনিকদের বলেছিলেন, তোমাদের মধ্যে যেন পাকিস্তানি মনোভাব না আসে। তোমরা হবে আমাদের জনগণের বাহিনী, তোমরা ন্যায়ের পক্ষে দাঁড়াবে। যেখানে অন্যায় অবিচার দেখবে, সেখানে চরম আঘাত হানবে। বঙ্গবন্ধুকে হত্যা করে অসৎ উদ্দেশ্যে যারা ক্ষমতার উচ্চাশায় উন্মাদ হয়ে সামরিক শাসনের চক্রান্তে জনগণের গণতান্ত্রিক ক্ষমতাকে বন্দী করেছে, তাদের হাত থেকে ক্ষমতা উদ্ধারে বঙ্গবন্ধু তিল তিল শ্রমে গড়া সেনাবাহিনীর নিরপেক্ষ ভূমিকা পালন সমুন্নত থাকবে, এই প্রত্যাশা আমারও রয়েছে। রচনাকাল আগস্ট 1983। প্রকাশিত আমি তোমাদেরই লোক সংকলন। শেষ হলো বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার লিখিত বই শেখ মুজিব আমার পিতার দ্বিতীয় প্রবন্ধ বঙ্গবন্ধু ও তার সেনাবাহিনী। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা এক এক করে পুরো বইটির অডিও ফরম্যাট এই চ্যানেলে আপলোড করব। বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ এবং সমকালীন বিষয় নিয়ে লিখিত বইসমূহের অডিও ফরম্যাট আমাদের এই চ্যানেলে পাবেন।